বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য 412 পেজ অর্থাৎ জেনকিন্স স্কুল কোচবিহার থেকে কোয়েশ্চেন নাম্বার 12 সমাধান আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 12তে তোমরা পরিমিতির কোয়েশ্চেন পাবে। তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক। প্রশ্নে কি বলা আছে? প্রশ্ন বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? বন্ধুরা, প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমি আগে করেছি। তোমরা যারা ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে গিয়ে 376 পেজের কোশ্চেন 12 1 নম্বর প্রশ্নটা উত্তর দেখে নাও। এটা তোমরা পার্ট 5 ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিটা পার্টের ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে দিয়েছি। ওখানে গিয়ে পার্ট 5 ভিডিওর লিঙ্কটা ক্লিক করে তোমরা প্রশ্নের সমাধানটা দেখে নাও। বন্ধুরা, পরের প্রশ্ন 12-2 প্রশ্নে বলা হচ্ছে একটি ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, অঙ্কটা একটু দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো। দেখো ছবিটা দেখো। এখানে আমি যে ছবিটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একটা ফাঁপা চোঙ। যেমন ধরে নাও একটি পাইপ। তো ফাঁপা চোঙ মানে ভিতরের এই যে অংশটা দেখতে পাচ্ছ, ভিতরের যে একটা চোঙ। ফাঁপা চোঙ কিভাবে হয়? ফাঁপা চোঙ হচ্ছে দুটো চোঙের সমন্বয়ে তৈরি হয়। একটা বাইরের চোঙ থাকবে, একটা ভিতরের চোঙ থাকবে। এবং এখানে এই দুটো চোঙের মধ্যে ভিতরের চোঙটা খালি। ঠিক আছে? মানে যদি জল পাঠাও তাহলে ভিতর দিয়ে জল চলে যাবে আর এদিক থেকে পড়বে। সুতরাং ভিতরের অংশটা খালি। আর চোঙের উপাদান বলতে এই ভিতরেই আমরা উপাদান পাবো। চোঙ ধরে নাও কোনো ধাতু দিয়ে তৈরি, তাহলে ধাতুটা পাবো এই অংশটাতে। ঠিক আছে? এই অংশটাতে পাবো, ভিতরের অংশে পাবো না। তার মানে এই ফাঁপা চোঙের দুটো ব্যাসার্ধ হবে। দুটো ব্যাসার্ধ, কারণ নিচের অংশটা বৃত্তাকার, উপরের অংশগুলোও বৃত্তাকার। আর বাইরেরটা হচ্ছে, আর বাকি এই দুটো বৃত্তাকার অংশ বাদ দিয়ে বাকিটা যেটা হচ্ছে এটা হচ্ছে বক্রতল। আচ্ছা, তাহলে দুটো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আমি এখানে ধরে নিচ্ছি। এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, যেটা আমি ধরে নিচ্ছি স্মল আর। আর এইখান থেকে এইটা বহির্ব্যাসার্ধ, যেটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তো এখানে ক্যাপিটাল আর এর মান দিয়ে দিয়েছে। আমি এখানে লিখি, এখানে ক্যাপিটাল আর এর মান দিয়ে দিয়েছে। সেটা কত? এই যে দেখো বলেছে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। অর্থাৎ বাইরের যে ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর অন্তর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এটা দিয়ে দিয়েছে। আর এই ফাঁপা চোঙটার উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ, উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই বলো, এটা হচ্ছে এইচ। তো এই এইচ এর মান আমাকে নির্ণয় করতে হবে। এবং এখানে যে তথ্যটা দিয়ে দিয়েছে, এই অজানা তথ্যটা নির্ণয় করার জন্য আমাদের একটা সমীকরণ দরকার। এবং সেই সমীকরণটা গঠন করতে গেলে আমাদের কি করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। কেন বার করব? তার কারণ সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা এখানে দিয়ে দিয়েছে। এবার যদি আমরা সূত্রের মাধ্যমে সমগ্র তলের ক্ষেত্রফল বার করে দিই, তাহলে সেই বার করার পর যে মানটা বেরোবে সেই মানটার সাথেই 1188 আমি সমান সমান করে দেবো। তাহলে আমাদের কাছে একটা সমীকরণ তৈরি হবে এবং এই সমীকরণটিকে সমাধান করে আমরা এইচ এর মান খুব সহজেই বার করে নিতে পারবো। এখন বন্ধুরা, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে আগে জানতে হবে যে এই ফাঁপা চোঙের কটা তল। সমগ্র তল মানে সবগুলো তলের ক্ষেত্রফল। তো সবগুলো মানে কটা তল সেটা তো আগে দরকার। যদি না জানি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো কি করে? তাহলে দেখো, বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা যদি ফাঁপা চোঙ হয় তাহলে আমরা উপরে এরকম একটা তল পাবো, উপরে একটা তল পাবো এরকম, তাই না? যেমন একটা যদি নিরেট চোঙ হয়, একটা নিরেট চোঙ যদি হয়, ঠিক আছে? ধরো নিরেট চোঙ, তার মানে উপরের অংশটা ভরা, নিচের অংশটা ভরা। তার মানে উপরে একটা তল আছে, এই তলটার একটা ক্ষেত্রফল পাবো, সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ এটা যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার। নিচেও একটা তল পাবো, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর বাইরের তলটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু এটা নিরেট হলে এরকম হবে, কিন্তু যদি ফাঁপা হয় তাহলে ফাঁপা হলে তো শুধুমাত্র এই তলটার ক্ষেত্রফল পাবো, ভিতরের তলটার ক্ষেত্রফল পাবো না তো। আচ্ছা, এবার ভাবো ভিতরেরটা নেই তো ভিতরের চোঙটা নেই, তাহলে বাইরের চোঙটার ব্যাসার্ধ কত? আর। তাহলে এই বড় চোঙটার উপরের তলের ক্ষেত্রফল বা নিচের তলের ক্ষেত্রফল কত হবে? নিচের তলের ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর ভিতরের চোঙটার এই উপরের তল আর নিচের তলের
কোনো একটার ক্ষেত্রফল কত হবে? এটা তো বৃত্তাকার, তাহলে এই ছোট তলটার এই উপরের তলটার ক্ষেত্রফল কত হবে? পাই স্মল আর স্কোয়ার। তাহলে এবার পাই ক্যাপিটাল আর স্কোয়ার থেকে যদি আমি পাই স্মল আর স্কোয়ার বাদ দিই, তাহলে কি পাবো? মানে বড় চোঙটার উপরের তলের ক্ষেত্রফল থেকে বড় চোঙটার উপরের তলের ক্ষেত্রফল থেকে ছোট চোঙটার উপরের তলের ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলেই তো আমি এই উপরের অংশটা পাবো, তাই তো? উপরের অংশটার ক্ষেত্রফল পাবো। তার মানে এই অংশটার ক্ষেত্রফল হয়ে গেল পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। বোঝা গেল? উপরে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি, তো দুটো বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, তাই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। এবার এরকম কটা বৃত্ত আছে, মানে কটা অংশ আছে? উপরেও আছে, নিচেও আছে, তাই না? তাহলে উপরে একটা তল পেলাম, নিচে একটা তল পেলাম, তাহলে সেই দুটো তলের ক্ষেত্রফল কত হবে? ইন্টু 2 করে দেবো। আচ্ছা, আর কি তল আছে? দেখো, বাইরের দিকে একটা তল আছে, তাই না? বড় চোঙটার যে বাইরের তল সেটা হবে, সেটা একটা হবে, অর্থাৎ 2 পাই ক্যাপিটাল আর এইচ। আর ভেবে দেখো, ভিতরের দিকেও তো একটা তল আছে, তাই না? একটু কল্পনা করার চেষ্টা করো। পাইপটার ভিতরেরটা খালি, কিন্তু ভিতরের দিকে তো একটা তল আছে নাকি? ভিতরে তল নেই, তাহলে এইরকম একটা তল আছে তো ভিতরে, ঠিক আছে? একটু কথা চিন্তা করো, ঠিক আছে? দেখো, একটা পাইপ যদি হাতের সামনে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা বুঝতে পারবে ভিতরে একটা তল আছে। তাহলে ভিতরের তলটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই স্মল আর এইচ, তাই তো? ভিতরে তো ছোট চোঙ আছে, তো ছোট চোঙের তলটার ক্ষেত্রফল কত হবে? বক্রতলটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে কটা তল পেলাম? একটা ভিতরের তল যার ক্ষেত্রফল 2 পাই আর এইচ স্মল আর এইচ, একটা বাইরের তল যেটার ক্ষেত্রফল 2 পাই ক্যাপিটাল আর এইচ, আর উপরে এবং নিচের এই তল দুটো, ঠিক আছে? তার মানে আমরা মোট সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 2 পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর এইচ। এটা ইকুয়ালস টু আমরা লিখবো 1188। এখানে সমাধান করে আমরা এইচ এর মান খুব সহজেই বার করে নিতে পারবো। তাহলে এবার চলো করি অঙ্কটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তো এখন আমরা লিখবো প্রদত্ত ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর সমান সমান 5 সেন্টিমিটার, ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর 4 সেন্টিমিটার। ধরি ফাঁপা চোঙের দৈর্ঘ্য, ফাঁপা চোঙের বা ফাঁপা চোঙাকৃতি নলের দৈর্ঘ্য বলতে পারি বা উচ্চতা বলতে পারি, দৈর্ঘ্য h সেন্টিমিটার। এবার বন্ধুরা আমরা প্রশ্নানুসারে যে সমীকরণটা এক্ষুনি লিখলাম সেই সমীকরণটা সরাসরি লিখব। প্রশ্নানুসারে 2 পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর এইচ ইকুয়ালস টু 1188। এবার বন্ধুরা আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো, সবার প্রথমে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে 2 আছে, তাই তো? তাহলে 2টাকে কমন নিয়ে নিই। আর সাথে সাথে দেখো, আমরা যদি এইখানে দেখো পাই আছে, এই জিনিসটাকে আমি আরেকটা স্টেপ করি তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। আমি এখানে কি করব, এই অংশটা থেকে একটা পাই কমন নিয়ে নিই, ঠিক আছে? পাই কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার প্লাস এখান থেকে আমরা 2 পাই, এই দুটো অংশ থেকে 2 পাই এইচটাকে কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর, বা বলতে পারো স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়ালস টু 1188। এবার বন্ধুরা এবার দেখো, 2 পাই এখানেও আছে, 2 পাই এখানেও আছে, তাহলে 2 পাই কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এইটাকে ফর্মুলায় ফেলে দিই। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের কিন্তু সূত্রগুলো সব মুখস্থ রাখতে হবে, সূত্র যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব না। প্লাস এইচ ইন্টু আর প্লাস স্মল আর ইকুয়ালস টু 1188, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখলাম, এরপরে মানে এটাকে ব্র্যাকেট করে দিচ্ছি আমি, কারণ 2 পাইটা আমি কমন নিয়েছি। 2 পাই কমন নিলে এখান থেকে যেটা পড়ে থাকে সেটা সূত্রের আকারে লিখলাম, প্লাস 2 পাই নিয়ে নিয়েছি, তাহলে এইচ পড়ে থাকবে ইন্টু আর প্লাস আর। আচ্ছা, এবার দেখো
এইবার এই 2 ইন্টু 22/7 এটাকে লিখতে পারি। আর সাথে সাথে দেখো আবার আর প্লাস স্মল আর মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এই রাশিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস এইচ, তাই তো, ইকুয়ালস টু 1188। এইবার বন্ধুরা আমরা এখানে ক্যাপিটাল আর আর স্মল আর এর মানগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর এর মান 5, স্মল আর এর মান 4, এখানেও বসাবো 5 মাইনাস 4 প্লাস এইচ ইকুয়ালস টু 1188। এবার দেখো কি আমরা করছি, 2 ইন্টু 22/7 ইন্টু 5 আর 4 যোগ করলে 9 গুণ 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে 1 মাইনাস এইচ ইকুয়ালস টু 1188। আচ্ছা, এবার দেখো যদি 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 একটা 11, আর একসাথে দুটো সংখ্যা নিচ্ছে বলে 0 নিয়ে তারপরে 8 দেবো, ঠিক আছে। এবার আবার আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে 2 দুগুণে 4, 1, 7 দুগুণে 14, এবার 9 দিয়ে কাটো, 3 9 27। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, এদিকে পেলাম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই 7, আর এদিকে পেলাম 3। এবার আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে 3 সাথে 21 ইকুয়ালস টু 1 মাইনাস এইচ। আচ্ছা সরি, এখানে প্লাস ছিল, তোমাদের এখানে প্লাস দিতে হবে, ঠিক আছে, প্লাস দিতে হবে। তাহলে এখানে 1 প্লাস এইচ। এবার এই 1টা আমি এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে, 21 মাইনাস 1 ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ ইকুয়ালস টু কত হলো, 20 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। বন্ধুরা পরের প্রশ্ন 12-3 প্রশ্নে বলা হচ্ছে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। দেখো এখানে আমি 3টে গোলকের এখানে চিত্র দেখাচ্ছি। প্রথম গোলকটা, দ্বিতীয় গোলকটা হচ্ছে নিরেট গোলক, যাদেরকে গলিয়ে এই ফাঁপা গোলকটা বানানো হচ্ছে। ফাঁপা গোলক মানে ভিতরটা খালি হবে, শুধুমাত্র উপাদান থাকবে, যে উপাদান দিয়ে তৈরি গোলকটা, এই দুটো গোলক যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা শুধুমাত্র এই অংশটাতে থাকবে, এই রঙিন অংশটাতে থাকবে, ঠিক আছে। তার মানে এই গোলকের ফাঁপা গোলক সবসময় ফাঁপা গোলকের দুটো ব্যাসার্ধ হয়, এটা জেনে রাখবে, দুটো ব্যাসার্ধ হয়। তো একটা ভিতরের গোলক, এটা তো দেখে মনে হচ্ছে বৃত্ত, কিন্তু তোমাদের কল্পনা করতে হবে এটা একটা গোলক, মানে বলের কথা চিন্তা করতে হবে। তো এখন এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকের একটা ব্যাসার্ধ আছে, তো সেই ব্যাসার্ধটার পরিমাপ এখানে আমি ধরে নিচ্ছি স্মল আর, ঠিক আছে, স্মল আর বা R1 ধরে নাও, এটা R1 ধরে নিতে পারো বা স্মল আর ধরে নিতে পারো। আচ্ছা তোমরা যেরকম খুশি ধরতে পারো, আমি এখানে স্মল আর ধরলাম। তো এই স্মল আর এর মানটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে স্মল আর ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। আর এটা আরেকটা গোলক যার ব্যাসার্ধটাকে আমি এখানে ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, ঠিক আছে, এবং সেই মানটা দিয়েছে কত, 6 সেন্টিমিটার। এবার যখন কোনো একটা জিনিস গলিয়ে যখন অন্য জিনিস বানানো হচ্ছে বন্ধুরা, তখন সবসময় জানবে যে যে জিনিসটা গলাচ্ছে আর যে জিনিসটা বানানো হচ্ছে তার আয়তন সমান হবে। তাহলে এখানে এই দুটো গোলকের যে মোট আয়তন, সেটা এই ফাঁপা গোলকের যে উপাদান আছে তার সাথে সমান হবে, অর্থাৎ ফাঁপা গোলকের আয়তনের সাথে সমান হবে। তো গোলকের আয়তনের সূত্র কি, আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে, তো সেই আয়তনের সূত্র হচ্ছে, এটাকে আমরা V1 ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার, পাই আর কিউব, হ্যাঁ, 4 পাই আর কিউব। একইভাবে তাহলে এই গোলকটার আয়তন যদি আমি V2 ধরে নিই, তাহলে সেটা হবে 4/3 পাই আর কিউব। এখন তাহলে মোট আয়তন কত, তাহলে আমরা যোগ করে দেবো। এই মোট আয়তনটাই এই ফাঁপা গোলকের আয়তনের সমান। এখন এই যে নতুন গোলকটা আমরা পাচ্ছি ফাঁপা গোলক, তার বাইরের ব্যাসার্ধটা আমার এখানে ধরে নিতে হবে, তোমরা ভিতরটাও ধরে নিতে পারো। তো বাইরের ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি আর এইচ, আর এইচ, এইচ ফর হলো, হ্যাঁ, হলো মানে ফাঁপা, তো আর এইচ। এবার এটা বলেছে 1 সেন্টিমিটার পুরু, বন্ধুরা এটা বলে দিয়েছে এই ফাঁপা গোলকটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু। তাহলে 1 সেন্টিমিটার পুরু মানে এইখান থেকে এতটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধটা যদি আর এইচ হয়, তাহলে ভিতরের ব্যাসার্ধটা কত হবে, 1 সেন্টিমিটার কম হবে,
অর্থাৎ RH মাইনাস 1 এটা হবে। খুব সহজ ব্যাপার। এখন এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করেছি, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো নিশ্চয়ই এই অঙ্কটা আমি আগে করেছি, কিন্তু এখানে শুধুমাত্র অতিরিক্ত যেটা চেয়েছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, মানে এই যে ফাঁপা গোলকটা আমরা পাচ্ছি তার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। আমি আগে যে অঙ্কটা করিয়েছি এখানে শুধুমাত্র বাইরের মানে যে নতুন গোলকটা পাওয়া যাচ্ছে এই গোলকের বাইরের ব্যাসার্ধটা প্রশ্নে চাওয়া হয়েছিল, এখানে অতিরিক্ত চাওয়া হয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তো তোমরা শুধু অতিরিক্ত কি করবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই ক্যাপিটাল মানে এই বাইরের গোলকটার ব্যাসার্ধ যেটা হচ্ছে RH এটার স্কোয়ার, অর্থাৎ এই মানটা তোমাদের অতিরিক্ত বার করতে হবে। এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এইবার দেখো আমরা তাহলে কিভাবে করি। তাহলে এখানে আমরা সর্বপ্রথমে যেটা ধরে নেব যে এইটা হচ্ছে RH। তাহলে ধরি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ RH সেন্টিমিটার। আমরা এককটা একটু দেখে নিই। হ্যাঁ, সেন্টিমিটার আছে। অতএব ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ RH মাইনাস 1 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা গোলকের আয়তন, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি, ইকুয়ালস টু 4/3 পাই। এবার ফাঁপা গোলকের আয়তন আমরা বার করব কি করে, বাইরের গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই RH কিউব, আর ভিতরের গোলকটার আয়তন হচ্ছে 4/3 পাই RH মাইনাস 1 কিউব। এখন এই দুটো আয়তনকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব এই উপাদানটার আয়তন, অর্থাৎ 4/3 পাই RH এর কিউব মাইনাস 4/3 পাই RH মাইনাস 1 এর হোল কিউব। খুব সহজ, তাই তো? খুব সহজ ব্যাপার, জটিল কিছু নেই। তোমরা শুধু সূত্রগুলোকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে জটিল লাগবে না। তাহলে 4/3 পাই, এখানে যদি আমরা 4/3 পাইটা যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 4/3 পাই এখানে পড়ে থাকবে RH কিউব মাইনাস RH মাইনাস 1 এটার হোল কিউব, এত ঘন একক। আয়তনে সবসময় আমরা ঘন শব্দটা ব্যবহার করব। এবার বন্ধুরা এখানে একটু ক্যালকুলেশন করি। 4/3 পাই, এখানে RH এর কিউব হচ্ছে, আর এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলে দেবো আমরা। a মাইনাস বি হোল কিউবের সূত্র হয় a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা এখানে ফেলবো। তো এখানে a এর কাজ করছে RH আর b এর কাজ করছে 1, তাহলে অবশ্যই এটা ব্র্যাকেটে রাখবে। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, আচ্ছা এত ঘন একক। এবার বন্ধুরা আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, মানে ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে সেটা তুলে দেবো। তাহলে RH এর কিউব মাইনাস, এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, ব্র্যাকেটটা তুলে দাও, RH কিউব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে যখন সংখ্যাগুলো ব্র্যাকেট থেকে বাইরে বেরোবে প্রত্যেকটা সংখ্যার কিন্তু চিহ্ন পাল্টে যাবে। এখানে 3 এর সাথে 1 গুণ করো, তাহলে 3 হচ্ছে 3 RH এর স্কোয়ার, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে 3 এর সাথে 1, 1 এর স্কোয়ার মানে 1 হয়, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, তারপর RH, আর এখানে মাইনাস 1 এর কিউব আছে, 1 এর কিউব মানে 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1, এত ঘন একক। এবার এখানে RH কিউব কেটে গেল, তাহলে যেটা থাকছে সেটা আমরা এখানে লিখছি 4/3 পাই 3RH স্কোয়ার মাইনাস 3RH প্লাস 1, এত ঘন একক। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। এবার আমরা এই আয়তনটা এই দুটো গোলকের আয়তনের সমষ্টির সমান এটা সমীকরণটা লিখব প্রশ্ন অনুসারে। V ইকুয়ালস টু V1 প্লাস V2। এবার V1 প্লাস V2টা আমরা আলাদা করে এখানে বার করে দেখিয়ে দিচ্ছি। V1 ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমরা
স্মল আর এর সমান ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, যার সূত্র হবে 4/3 পাই আর কিউব, এত ঘন সেন্টিমিটার। V2 ইকুয়ালস টু, এখানে তোমরা ঘন সেন্টিমিটারও লিখতে পারো, অসুবিধা নেই, ঘন সেন্টিমিটার লিখতে পারো, ঠিক আছে। তো আর এখানে V2 ইকুয়ালস টু হবে 6 সেন্টিমিটার, যেটা হচ্ছে ক্যাপিটাল আর এর সমান 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন, যেটা সূত্র হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এত ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে বসিয়ে দাও আর তারপর ক্যালকুলেশন করো। 4/3 পাই ব্র্যাকেটে 3 RH স্কোয়ার মাইনাস 3 RH প্লাস 1 ইকুয়ালস টু 4/3 পাই স্মল আর কিউব প্লাস 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। বন্ধুরা এখানে 4/3 পাইটা এদিক থেকে ডান দিক থেকে কমন নাও আর বাঁ দিকের সাথে ওটা কেটে দাও। তাহলে 4/3 পাই আমি এখানে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল আর কিউব। তাহলে এখানে 4/3 পাই কেটে যাচ্ছে, ঠিক আছে, পুরো অংশটা কেটে গেল। তাহলে এখানে এটা বসিয়ে দাও 3 RH এর স্কোয়ার মাইনাস 3 RH প্লাস 1 ইকুয়ালস টু, এবার স্মল আর ক্যাপিটাল আর এর মান বসিয়ে দাও। স্মল আর এর মান হচ্ছে 1, তাহলে 1 এর কিউব, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 6 অর্থাৎ 6 কিউব। এবার 1 কিউব মানে 1 আর 6 কিউব মানে কত হয়, 6 ইন্টু 6 ইন্টু 6 অর্থাৎ 6 6 36, 36 ইন্টু 6 6 6 36 হয়ে যায়, অর্থাৎ 3 থাকে, 318 আর 3 21 অর্থাৎ 216। তাহলে যোগ করলে কত হবে, 217, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এইটা যোগ তোমরা নাও করতে পারো, এই সংখ্যাগুলো এইদিকে নিয়ে আসলে এই 1 এর সাথে এই 1টা কেটে যাবে। তোমরা যোগ যদি না করো তাহলে কেটে যাবে। এবার আমি এই 217টাকে এপাশে নিয়ে আসবো ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা এখানে 217 থেকে আমাদের 1 বাদ দিতে হবে, তাহলে কত থাকবে, মাইনাস 216। এখানে বড় সংখ্যা 217, তার চিহ্নটাই কিন্তু এখানে বসাতে হবে ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা দেখো এখানে তিনটে সংখ্যাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 3 216, তিনটে সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করবে, প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে দাও, এরকম ভাগ করে দাও, ঠিক আছে। একেও ভাগ করতে হবে, যখনই কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সব কটা সংখ্যা, তাহলে তখন ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে সংখ্যাটা কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 আর 3 কেটে যাবে, তাহলে কি থাকবে, RH এর স্কোয়ার। এখানে 3 দিয়ে ভাগ করলে কি হবে, RH হবে। আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 2 6 অর্থাৎ 72 ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা যদি আমরা এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব RH এর মান। তাহলে RH এর স্কোয়ার মাইনাস এখানে লিখবো 8 নং 72, আর 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, তাহলে ইন্টু RH মাইনাস 72 ইকুয়ালস টু 0। তারপর আমরা কি লিখবো, এখানে গুণটা করে দিই, RH স্কোয়ার মাইনাস 9RH, যেহেতু এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে চিহ্ন পাল্টাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস 8 RH মাইনাস 72 ইকুয়ালস টু 0। এরপর বন্ধুরা আমরা দেখো কি কমন নিতে পারছি, RH কমন নিচ্ছি, তাহলে RH কমন নিলে এখান থেকে একটা RH পড়ে থাকবে আর মাইনাস 9 পড়ে থাকবে। আর এখান থেকে কোন বন্ধুটা কমন নিতে পারি, দেখো 72 মানে 9 গুণ 8, তাহলে এখানে 9 গুণ 8 আছে, এখানে 8 আছে, তাহলে 8টাকে কমন নেব, তাহলে পড়ে থাকবে RH। আর এখানে 9 গুণ 8 ছিল, তার থেকে 8 নিয়েছি, তাহলে 9 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। আবার কি কমন যাচ্ছে, দেখো আবার এই RH মাইনাস 9 এই বন্ধুটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে RH প্লাস 8 ইকুয়ালস টু 0। এবার দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে কি হবে, প্রতিটা সংখ্যা শূন্য হতে পারে বা কোনো একটা সংখ্যা শূন্য হবে। তাহলে এখানে আমরা লিখবো হয় RH মাইনাস 9 ইকুয়ালস টু 0, অতএব RH ইকুয়ালস টু 9টা পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ 9। এবার এখানে RH মাইনাস প্লাস 8 ইকুয়ালস টু 0 হলে
এটা অথবা, ঠিক আছে, অথবা অথবা দিয়ে এটা লিখবে আর এইচ ইকুয়ালস টু মাইনাস আই 8। এবার বন্ধুরা দেখো, আর এইচ মানে তো ব্যাসার্ধ, যে ফাঁপা গোলক তার বাইরের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ তো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, এটাকে লিখবো যা সম্ভব নয়, যা সম্ভব নয়। তাহলে আমরা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ পেয়ে গেলাম, অতএব ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ অর্থাৎ আর এইচ ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। বন্ধুরা এবার আমাদের বার করতে হবে বক্রতল, ঠিক আছে, বাইরের এই যে গোলকটা দেখতে পাচ্ছি এর বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, লিখবো অতএব ফাঁপা গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এত বর্গ একক। এবার আমরা এটা আর এইচ হবে, ঠিক আছে, আর এইচ যেটা ব্যাসার্ধ সেটা লিখতে হবে। তাহলে এখানে 4 পাই, তোমরা পায়ের মান 22/7 বসিও না, ঠিক আছে, বসালে কি হবে, কোনো কাটাকুটি হবে না। আমি যদি এখানে বসাই 4 ইন্টু 22/7 ইন্টু আর এইচ এর মান 9, তাহলে 9 স্কোয়ার মানে 9 গুণ 9, তাহলে এখানে তো কোনো কিছু কাটাকুটি হচ্ছে না, তাই এটা 22/7 বসাবে না, এটাকে পাই রাখবে, ঠিক আছে, তাহলে তোমাদের ক্যালকুলেশনও সহজ হবে আর অঙ্কের উত্তরটা আরও সঠিক হবে। তাহলে আর এইচ কত হবে, 9 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। যেহেতু আর এর মানটা আমি এখানে বসিয়েছি তাই এখন লিখবো বর্গ সেন্টিমিটার। এবার লিখবো 4 ইন্টু পাই ইন্টু 9 নং 81 হয়। এবার 4 দিয়ে গুণ করো, 4 একে 4, 4 এটে 32, অর্থাৎ 324 পাই বর্গ সেমি। তাহলে এটাই এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12 দাগের 4, প্রশ্নে বলা হচ্ছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা এখানে খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এখানে আমি একটি টোপর রেখেছি, এই টোপরটি হচ্ছে শঙ্কু আকৃতির। এখানে এটা হচ্ছে ভূমি, তোমরা দেখতে পাচ্ছ শঙ্কুর ভূমি সবসময় কিরকম হয়, বৃত্তাকার হয়। তাহলে যদি বৃত্তাকার হয় তাহলে সেই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি আর। আর এই শীর্ষবিন্দু থেকে ভূমির কেন্দ্রবিন্দু পর্যন্ত যুক্ত করলে যে দৈর্ঘ্যটা হয় সেটা হলো এই শঙ্কুর উচ্চতা, সেটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। আর এই রকম এই যে লাইনটা দেখতে পাচ্ছ রেখাটা, এই রেখাটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, যাকে আমরা এল দ্বারা চিহ্নিত করছি। তো আমাদের এখানে উচ্চতা অর্থাৎ এইচ এর মান এবং তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মান নির্ণয় করতে হবে। আর এখানে আমাদের তথ্য কি দিয়েছে, যে এই টোপরটার বাইরের দিকটা, ঠিক আছে, বাইরের দিকটা মানে এই বাঁকা তলটার, এই বাঁকা তলটা মুড়তে রাংতা কাগজ দিয়ে মুড়তে 57 টাকা 75 পয়সা খরচ হয়েছে। আর 1 বর্গ সেন্টিমিটার রাংতা কাগজের দাম 10 পয়সা। তো খুব সহজ অঙ্ক, দেখো আমরা কিভাবে করব। আর একটা জিনিস এখানে বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্যটা 21 সেন্টিমিটার, তো আমি এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি আর, অর্থাৎ ব্যাস কোনটা, ব্যাস হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, অর্থাৎ আর প্লাস আর মানে 2r। তাহলে 2r এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 21/2 সেন্টিমিটার। এখন বন্ধুরা এই যে 57 টাকা 75 পয়সা দিয়েছে, এইটা তো রাংতা দিয়ে, রাংতা মানে রাংতা কাগজ, তো সেই রাংতা কাগজ দিয়ে এই টোপরটা বাইরের অংশটা মুড়ছে, তাই তো। তো বাইরের অংশটা মুড়ছে বলতে কি বোঝাচ্ছে, পার্শ্বতল, পার্শ্বতল মুড়তে এত টাকা খরচ হয়েছে। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে পাই আর এল বর্গ সেন্টিমিটার জায়গাটা মুড়তে এত টাকা খরচ হয়েছে। আর 1 বর্গ সেমি রাংতা কাগজের দাম কত, 10 পয়সা। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, এবং সমীকরণটা কিভাবে গঠন করতে হয় আমি তোমাদের দেখাবো, তোমরা খুব সহজেই ওটা বুঝতে পারবে। দেখো আমি এটা করছি। তো সর্বপ্রথম আমরা এখানে উচ্চতা আর তির্যক উচ্চতাটা ধরে নিই, আর ব্যাসার্ধটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে সর্বপ্রথমে লিখবো প্রদত্ত শঙ্কুর
ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়ালস টু 21/2 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে এইভাবেই রাখবে। এবার এখানে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা L সেন্টিমিটার। এবার দেখো আমরা ঠিক এই নিয়মটা অনুপাত সমানুপাতের নিয়ম আমরা আগে করেছি, সেইভাবেই আমি এখানে করব। একদিকে লিখব ক্ষেত্রফল, যার একক হবে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, আর একদিকে লিখব খরচ, এটা লিখব টাকাতে। তো বন্ধুরা আমরা এখানে লিখব পাই আর এল। পাই আর এল কি? পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে এই বাঁকা তলটা। এখানে দু ধরনের তল, একটা হচ্ছে বৃত্তাকার তল, একটা পার্শ্বতল মানে বক্রতল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, তো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, অর্থাৎ যে অংশটা কাগজ দিয়ে মোড়া হচ্ছে সেই তলের ক্ষেত্রফল এতটা মুহূর্তে কত টাকা খরচ হয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে 57.75 এত টাকা। আর এখানে বলেছে 1 বর্গ সেন্টিমিটার, এই যে বলে দিয়েছে দেখো 1 বর্গ সেন্টিমিটার, হ্যাঁ প্রতি বর্গ সেন্টিমিটার মানে 1 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটার কাগজের এখানে খরচ কত? 10 পয়সা। এবার 10 পয়সা মানে আমরা তো এখানে টাকা এককে লিখবো, তাই তো? তো 10 পয়সাকে টাকা আনতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এত টাকা। এবার বন্ধুরা এইটা হচ্ছে সরল সম্পর্ক, মানে ক্ষেত্রফল যত বেশি হবে খরচ তত বেশি হবে, তার মানে কি? এটা সরল সম্পর্ক। তো সরল সম্পর্কে আমরা এইভাবে লিখবো, উপর থেকে নিচে যদি এটাকে লিখি তাহলে এইটাকে উপর থেকে নিচে এইভাবে লিখবো। এর অর্থ হচ্ছে পাই আর এল আর 1 এর অনুপাত ইকুয়ালস টু 57.75 বাই 10/100। ঠিক আছে, এবার বন্ধুরা এখান থেকে আমরা খুব সহজেই আর এর মান যদি বসিয়ে দিই তাহলে এল এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে নিচে 1 থাকলে সেটা লেখার দরকার নেই, তাই লিখবো পাই আর এল ইকুয়ালস টু 57.75 গুণ, এটা তো ভাগ আছে, তো ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে, 10/100টা হয়ে যাবে 100/10। ঠিক আছে, 100/10। তোমাদের যদি এটা বুঝতে একটু অসুবিধা তোমরা কিন্তু রাফে লিখে নেবে, রাফে লিখলে কোনো অসুবিধা নেই, একটু সময় হয়তো বেশি যাবে কিন্তু তোমরা ঠিক করবে। এটাকে ভাগ, এটা ভাগ, তাহলে ভাগটাকে এরকম ভাবে লিখবে, ভাগ 10/100, তারপর নেক্সট স্টেপে এই ভাগটাকে গুণ করে দেবে, অর্থাৎ 5775 ইন্টু 100/10 এইভাবে। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা এই দশমিকটাকে পরের স্টেপে তুলে দেবো, আর এখানে আর এর মানটা বসিয়ে দেবো। আর এর মান হচ্ছে 21/2 ইন্টু এল ইকুয়ালস টু, সাথে সাথে পাইয়ের মানটাও বসিয়ে দাও, এখানে পাইয়ের মানটা বসিয়ে দাও 22/7, আর এখানে আসছে 5775, দশমিক তোলার জন্য নিচে 100 আসবে, ইন্টু 100/10। তাহলে এবার 100 কেটে গেল। এবার বন্ধুরা এখানে দেখো এই 2 আছে, 2 দিয়ে তুমি এখানে এটা কেটে দাও 5 দিয়ে, 2 5 10, এবারে 5 দিয়ে এই সংখ্যাটাকে কেটে দাও, 1 1 5 5 25, 5 5 25। এবার 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11, আর এখানে দুটো সংখ্যা একসাথে নিচ্ছি তাই একটা 0 নিয়ে তারপর 5 নিতে হবে। এবার বন্ধুরা এই 7 দিয়ে 21 কাটছে, 3 7 21, 3 দিয়ে 105কে কাটো, 3 3 9, 1 3 5 15, তাহলে এদিকে 35 থাকলো, তাই তো 35। তাহলে এল ইকুয়ালস টু কত? এদিকে 12 আসছে, তাহলে 12 ইকুয়ালস টু 35, তাহলে এল ইকুয়ালস টু 35/2। তাহলে আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা। এবার বন্ধুরা এটা সবসময় জানবে শঙ্কুর ক্ষেত্রে কি হয়, এইচ এল এবং আর এই তিনটে দ্বারা যে ত্রিভুজটা গঠিত হচ্ছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহুর মাপ আমাদের জানা থাকে তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা অপর বাহুটার মাপ পেয়ে যাব। তো এল এর মান আমরা এক্ষুনি পেয়ে গেলাম 35/2, আর এর মান আমরা জানি 21/2, তাহলে পিথাগোরাসের সূত্র লাগিয়ে আমরা এইচ এর মানটা বার করব। এবার তাহলে আচ্ছা একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, 35/2 এত সেন্টিমিটার। এর অর্থ হচ্ছে তোমরা এটাকে ভাগ করে যেটা পাবে সেটা হলো 17.5 সেন্টিমিটার। তাহলে এটা তির্যক উচ্চতা, এটা একটা উত্তর। তির্যক উচ্চতা কত হবে? 17.5 সেন্টিমিটার। আচ্ছা, মানে দ্বিতীয় উত্তরটা তোমরা পেলে। প্রথম উত্তরটা আমাদের উচ্চতা চেয়েছিল, সেটা আমরা বার করব, আর তির্যক উচ্চতা হচ্ছে দ্বিতীয় উত্তরটা, তো দ্বিতীয় উত্তরটা পেয়ে গেলাম
17.5 সেন্টিমিটার। এবার বন্ধুরা এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজের এটা হচ্ছে এইচ, এটা আমরা বার করব। এটা হচ্ছে আর, যেটা 21/2 সেন্টিমিটার। এটা হচ্ছে এল, যেটা হচ্ছে 35/2 সেন্টিমিটার। এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার লিখবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেহেতু এইচ এর মান বার করব এবং সেখানে অতিভুজের মান আমার জানা আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় জানো তো, অতিভুজের মানটা সব থেকে বড় হয়। তো বড় বাহুটা যদি আমার জানা থাকে আর ছোট বাহুর মধ্যে কোনো একটা বাহুর যদি আমাকে পরিমাপ বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্রটা লিখবো এইভাবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ বড় বাহুর বর্গটা থেকে ছোট আর একটা বাহু যেটা আছে তার বর্গটা বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাবো, তার বর্গমূল করলে তবে পাবো। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা শর্টকাট। পিথাগোরাসের সূত্র নালে যদি তোমরা পুরো প্রথম থেকে লিখে করতে থাকো তাহলে কিন্তু 2-3টে স্টেপ বেড়ে যাবে। তোমরা এইভাবে সরাসরি প্রয়োগ করতে পারো। যখনই দেখবে বড় বাহুর মাপ জানা আছে, তখনই বড় বাহুর বর্গ থেকে যে বাহুটা জানা আছে ওই বাহুটার বর্গটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে বর্গমূল করে দিলেই তুমি অজানা বাহুটা পেয়ে যাবে। এবার এল এর মানটা বসিয়ে দাও, 35/2 তার হোল স্কোয়ার, মাইনাস আর এর মান বসিয়ে দাও 21/2 এর হোল স্কোয়ার। এককটা হবে সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে আমরা 35/2, দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে অঙ্কটা করতে পারি, অথবা 35-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার করে আলাদা করে বর্গ করেও করতে পারি। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা যেভাবে করতে পারবে সেভাবে করো। আমি এখানে একটা পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হলো এরকম, 35-এর স্কোয়ার করবো বাই 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে তো 4 হচ্ছে, 2-এর স্কোয়ার মানে 4 হচ্ছে, তো উপরে কত হচ্ছে সেটা আমরা লিখবো। 35 ইন্টু 35 গুণ করলে কত হয় জানো তো, একটা শর্টকাট পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে 5, এখানে 5, তার মানে 5×5 = 25 হয়। আর এখানে 3 আছে, 3-এর পরের সংখ্যাটা কত হয় 4, তাহলে এই 3 আর 4কে গুণ করলো, 3×4 = 12, তাহলে এখানে 12 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কত হলো 1225। মাইনাস 21-এর স্কোয়ার মানে কত হয়, 21-এর স্কোয়ার মানে হয় 441। ঠিক আছে, 441 এত সেন্টিমিটার। এবার লসাগু এখানে কত হচ্ছে, লসাগু হচ্ছে 4, তাহলে হচ্ছে 1225 মাইনাস 441। এবার বন্ধুরা আমরা এখানে বিয়োগ করব, 1225 থেকে 441 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 4, এখানে হচ্ছে 8, 5, তাহলে 5 7 784, 784/4 এত সেন্টিমিটার। এবার আমরা এখানে কাটাকুটি করি, 4 দিয়ে একেবারে কেটে যাবে, 4 × 4, তারপর 3 থাকে, 3 8, 4 9 36, 2 থাকে, 4 6 24, 196, তাহলে √196 এত সেন্টিমিটার। এবার 196 এর বর্গমূল কত হয় 14, তাহলে 14 সেন্টিমিটার। তাহলে উচ্চতার মান আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। তাহলে এটা একটা উত্তর। আর আগে আর একটা উত্তর আমরা বার করেছি 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক 12-5 বলছে, একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি সমান। ভূমি সমান বলতে ভূমির ব্যাসার্ধ সমান বা ভূমির ক্ষেত্রফল সমান। এখানে কিন্তু ভূমি সমান বললেও হবে, ভূমি সমানের অর্থই তোমাদের বুঝে নিতে হবে, ভূমির ক্ষেত্রফল সমান অথবা ভূমির ব্যাসার্ধ সমান। আর কি বলেছে, উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের অনুপাত নির্ণয় করো। তো বন্ধুরা যেহেতু আয়তনের অনুপাত এখানে বার করতে বলেছে, তাহলে শঙ্কু এবং অর্ধগোলকের আয়তনের সূত্র তোমাকে জানতে হবে। আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, সুতরাং তোমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, নাহলে কিন্তু অনুপাতটা আমরা বার করতে পারবো না। তো এখানে আমি দুটো ছবি তোমাদের দেখাচ্ছি, এক হচ্ছে শঙ্কু আর এক হচ্ছে গোলক, অর্ধগোলক। যেমন ধরে নাও বাটি, ঠিক আছে, বাটির কথা ভাববে, এখানে কিন্তু নিরেট বলেনি। অর্ধগোলকের প্রশ্ন সবসময় তোমরা দেখবে নিরেট বলেছে না নিরেট বলেনি। নিরেট যদি হয় তাহলে তরমুজের কথা ভাববে, অর্ধ তরমুজ। আর যদি নিরেট না বলে তাহলে বাটির কথা ভাববে। তো দেখো, তো এই শঙ্কুর এটা হচ্ছে উচ্চতা, যাকে আমরা এইচ ধরতে পারি, আর ভূমিটা বৃত্তাকার, আর অর্ধগোলকের উপরের অংশটাও বৃত্তাকার। এখন এই দুটো বৃত্ত সমান, মানে ভূমি সমান। তাহলে ভূমি তখনই সমান হবে যখন ব্যাসার্ধ সমান হবে। তাহলে যদি আমরা শঙ্কুর ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে এই অর্ধগোলকের যে বৃত্তাকার অংশ তার ব্যাসার্ধ কত হবে আর। এবার ভাবো, একটা বাটিকে তুমি যদি মেঝেতে এরকম উল্টো করে রাখো, তাহলে সেটা কতটা উচ্চতা অধিকার করবে, এতটা। এবং এটাই তো এই অর্ধগোলকের ব্যাসার্ধ, তাই না? একটা যদি সম্পূর্ণ গোলক থাকে তাহলে তার
এইখান থেকে এতটা, এটা হচ্ছে কি ব্যাস, যেটার পরিমাপ হয় আর প্লাস আর অর্থাৎ 2r। তাহলে অর্ধেকটা কত হবে? আর হবে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে যেটা উচ্চতা সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর এর মান এই দুটো ক্ষেত্রে, শঙ্কু এবং অর্ধগোলকের দুটো ক্ষেত্রে আর এর মানটা সমান। আবার অর্ধগোলকের ক্ষেত্রে যেটা উচ্চতা সেটাই হচ্ছে তার ব্যাসার্ধ। এবার দেখো, আর এর মান যদি উচ্চতার সমান হয়, আবার আর যদি উচ্চতার সমান হয়, তার মানে উচ্চতার মানও এখানে কত হলো? আর হলো, তাই তো? আবার বলছি, ব্যাপারটা বুঝে নাও। একটা বাটি আছে, তো বাটির উপরের যে বৃত্তাকার অংশটা তার ব্যাসার্ধ আর। এবার অর্ধগোলকের ক্ষেত্রে যেটা তার উচ্চতা সেটাই তার ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান উচ্চতার সমান। আর এর মান উচ্চতার সমান। তাহলে আর এর মান যদি উচ্চতার সমান, এখানে তো বলেই দিয়েছে যে অর্ধগোলকের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা সমান। তাহলে এই অর্ধগোলকের উচ্চতা h হবে, আবার এই শঙ্কুর উচ্চতাও h হবে। আবার এখানে দেখতে পাচ্ছি অর্ধগোলকের ক্ষেত্রে যেটা উচ্চতা সেটাই তার ব্যাসার্ধ, সুতরাং h আর r সমান। তাহলে এখানেও h আর r সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম উচ্চতা এবং ব্যাসার্ধ, মানে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ সমান, গোলকের উচ্চতার ব্যাসার্ধ সমান, এবং গোলক এবং শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ পরস্পর সমান। এবার আমাদের সূত্র ব্যবহার করতে হবে, এবং সূত্র ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা উত্তরগুলো পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো আয়তনের সূত্রগুলো আমি এখানে বলে দিচ্ছি। দেখো, শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব। এবার যখন আমরা অনুপাত বার করব তখন এই এইচ এর জায়গায় আর বসিয়ে দেবো, ব্যাস এইচ এর জায়গায় আর বসিয়ে দিলেই আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে এবার আমরা এখানে লিখে নিই, ধরি শঙ্কুর উচ্চতা সমান সমান অর্ধ গোলকের উচ্চতা ইকুয়ালস টু এইচ একক। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান অর্ধগোলকের বৃত্তাকার অংশের ব্যাসার্ধ সমান সমান আর একক। এবার লিখব, যেহেতু অর্ধগোলকের উচ্চতা ইকুয়ালস টু অর্ধগোলকের ব্যাসার্ধ, অতএব এইচ ইকুয়ালস টু আর। এটা সবসময় জানবে, ঠিক আছে? এবার আমরা লিখব, এখন দেখো আগে কোন আয়তনটা বার করতে হবে? আগে অর্ধগোলকের আয়তন, ঠিক আছে? তাহলে আগে অর্ধগোলক আছে, পরে শঙ্কু আছে, তাই অর্ধগোলকের আয়তনের সাথে শঙ্কুর আয়তন আমরা অনুপাত বার করব। এখন অর্ধগোলকের আয়তন মানে বাটি, যদি একটা বাটির কথা ভাবো, তাহলে বাটি হচ্ছে একটা অর্ধগোলক। তো সেই অর্ধগোলকের আয়তন বলতে বাটির ভিতরে কতটা জায়গা আছে সেই জায়গাটার পরিমাণ এখানে আয়তনকে বোঝাচ্ছে। তো অর্ধগোলকের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন। বন্ধুরা, সূত্রগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবার অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা লিখব 2/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব এত ঘন একক ইজ টু শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। এবার ঘন একক কেটে গেল, পাই পাই কেটে গেল, দেখো পাই এখানে পাই কেটে গেল, ঘন একক কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে থাকছে 2r কিউব ইজ টু এখানে আর স্কোয়ার, আর এইচ এর জায়গায় আমি আবার লিখব আর। কেন? যেহেতু এইচ ইকুয়ালস টু আর। এবার বন্ধুরা এখানে তাহলে আমরা কি পাচ্ছি? 2r কিউব ইজ টু আর কিউব, আর স্কোয়ারের সাথে আর কে গুণ করে আর কিউব পাওয়া যায়। এবার আর কিউব কেটে গেল,
অর্থাৎ আমরা উত্তর পেলাম 2:1। অর্থাৎ অর্ধগোলকের আয়তন এখানে বেশি। শঙ্কুর আয়তন যা হবে অর্ধগোলকের আয়তন তার দ্বিগুণ। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করব। এইবার বক্রতলের ক্ষেত্রফল বার করার সময় বন্ধুরা আমাদের কি করতে হবে দেখো, এই জায়গাটা একটু ঠিক করে দিই। বক্রতল দেখো, শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের সূত্র হয় পাই আর এল, অর্থাৎ পাই আর ইন্টু তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বলতে এইটা, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই উচ্চতাটাকে বলা হয় তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতা দরকার, এবং এই তির্যক উচ্চতা আমরা বার করবো কি করে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। কেন দেখো, তার কারণ এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90°, আর এই 90° বিপরীত বাহু যে এইটাকে আমরা বলছি তির্যক উচ্চতা এল। তাহলে এল, এইচ এবং আর এর মধ্যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এবং সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করবো? পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে এল এর মানটা বার করে নেব, এবং বার করার পরে আমরা তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আর অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফল খুব সহজ, সেটা কত হয়? 2πr²। ব্যাস, বেরিয়ে যাওয়ার পর আমরা অনুপাত বার করব, কিন্তু আগে আমাদের বার করে নিতে হবে এলটা। ঠিক আছে, তো আগে এলটা বার করি। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল একক। এবার তোমাদের আলাদা করে আমি একটা ছবি এঁকে দিচ্ছি, অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ, আর এইচ আর আর দুটো সমান। তাহলে এবার লিখবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এল এর মান দরকার আমার, তাহলে লিখবো এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। নেক্সট স্টেপে এইচ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো, এইচ এর জায়গায় মান পরিবর্তন করে কি লিখবো? আর, কারণ এইচ আর আর সমান। তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে লিখবো যেহেতু এইচ ইকুয়ালস টু আর। দেখো বন্ধুরা, আর এর জায়গায় এইচ লিখতে পারি, আবার এইচ এর জায়গায়ও আর লিখতে পারি, কিন্তু তোমরা এইচ এর জায়গাতেই আর লিখবে। কেন? যখন আমরা অনুপাত করব না, সবকিছু রাশি একই রাশিতে থাকতে হবে। মানে আমি যখন অর্ধগোলকের বক্রতল লিখবো তাহলে সেখানে তো আর থাকবে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা যখন শঙ্কুর বক্রতল বার করব সেখানেও শঙ্কুর বক্রতলটাও আর এর আকারে থাকতে হবে, তা নাহলে তো কাটাকুটি হবে না, তাই না? ওই জন্য এইচ এর জায়গায় আর বসাবো, আর এর জায়গায় এইচ বসাবো না। তাহলে আমরা কি পাচ্ছি? এল স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার। তাহলে এল ইকুয়ালস টু কি হবে? 2r স্কোয়ারের বর্গমূল। যখন এখান থেকে আমরা স্কোয়ারটা তুলে দেবো, ডান দিকের রাশিটা বর্গমূল হয়ে যাবে। এবার বর্গমূলের ভেতরে দুখানা আর আছে, তাহলে একটা আর বাইরে চলে যাবে, আর √2 ভিতরে থেকে যাবে, এত একক। তাহলে এল পেয়ে গেলাম। এবার আমরা লিখবো অতএব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইজ টু শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা আমরা সূত্রে ফেলে দিই, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² ইজ টু শঙ্কুর বক্রতল অর্থাৎ পাই আর এল। এবার বন্ধুরা এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা আর ক্যান্সেল হচ্ছে, বাট আমরা একটা আর এখন ক্যান্সেল করব না, একটু পরে ক্যান্সেল করছি। আর ইন্টু এল এর মানটা আমরা বসিয়ে দিই, আর √2 লিখে দেবো, যেহেতু এল ইকুয়ালস টু আর √2। এবার বন্ধুরা এখানে দেখো আর 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 মানে দুটো আর, আর এখানেও দুটো আর, তার মানে দুটো আর ক্যান্সেল হয়ে গেল, আনসার আমরা পেলাম 2:√2। বন্ধুরা তোমরা কিন্তু পরীক্ষায় এতটা করলেও ফুল মার্কস পেয়ে যাবে, 2:√2, এটা হচ্ছে অনুপাত। কিন্তু এই অনুপাতটাকে একটু পরিবর্তন করে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 2:√2 এর অর্থ হচ্ছে 2:√2 এর অর্থ হচ্ছে 2/√2। এবার যদি তোমরা হরের করণ নিরসন করো তাহলে কি করবে? উপরে √2 দিয়ে গুণ করবে, তাই না? 2 আছে তাকে √2 দিয়ে গুণ করলে, তাহলে নিচেও √2 দিয়ে গুণ করতে হবে। এবার উপরে তাহলে কত? 2√2, আর নিচে দুটো √2 গুণফল হয় একটা 2, তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে √2 আসলো উপরে আর নিচে আসলো 1। তাহলে এই অনুপাতটাকে তোমরা এইভাবে লিখতে পারো, √2:1। তাহলে দুভাবেই তোমরা আনসার রাখতে পারো, এইভাবেও রাখতে পারো, এইভাবেও রাখতে পারো,
যেটা তোমার খুশি তুমি সেভাবে রাখতে পারো। বন্ধুরা, পরের অঙ্ক 12 দাগের 6। প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখো কি বলছে, একটি আয়তঘনের কর্ণ 5√2 মিটার, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:5:3। এর অর্থ এই নয় যে দৈর্ঘ্য 4, প্রস্থ 5, উচ্চতা 3। এর অর্থ হচ্ছে দৈর্ঘ্য যদি 4 একক হয়, প্রস্থ 5 একক হবে, উচ্চতা 3 একক হবে। এখানে অনুপাতটা একটু অন্যরকম দিয়েছে। আসলে দৈর্ঘ্যটা হয় সবসময় বড়, প্রস্থটা তার থেকে ছোট হয়, কিন্তু এখানে অনুপাত দেখে বুঝতে পারছি যে প্রস্থটা হচ্ছে 5, অর্থাৎ এটা বড়। যাই হোক, অঙ্ক যেভাবে দিয়েছে আমরা সেইভাবেই করব। তো দৈর্ঘ্য দিয়েছে 4 একক হলে প্রস্থ 5 একক, উচ্চতা 3 একক। অর্থাৎ আমরা এখানে দৈর্ঘ্য ধরে নেব 4x একক, প্রস্থ ধরে নেব 5x একক এবং উচ্চতা ধরে নেব 3x একক। এবার এই আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তো বন্ধুরা, যখন যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, তা অবশ্যই তাহলে তোমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আর যে তথ্যটা এখানে দিয়েছে, আয়তঘনের কর্ণ দিয়ে দিয়েছে, তাহলে কর্ণের সূত্রও তোমাকে জানতে হবে। এবং এই কর্ণের সূত্র যেটা আছে, সেখানে আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে একটা সমীকরণ তৈরি করব এবং সেই সমীকরণটাকে একটু পরিবর্তন করে আমরা সরাসরি আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। খুব মজার একটা অঙ্ক, দেখো তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর একটা অঙ্ক। তো এখানে আমরা একটা আয়তঘন দেখাচ্ছি। এই আয়তঘনের এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই বড় বাহুটা সেটাকে বলা হয় দৈর্ঘ্য, কিন্তু এখানে দৈর্ঘ্যটা 4 দিয়েছে, মানে 4 4x, আমরা এটাকে 4x ধরে নেবো। তো 4x ইকুয়ালস টু a, দৈর্ঘ্যটাকে আমরা a ধরে নিচ্ছি। প্রস্থ হচ্ছে এইটা, সেটাকে আমরা এখানে b ধরে নিচ্ছি, এটা হচ্ছে প্রস্থ। তাহলে সেই b এর মানটা এখানে 5x। আর এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে উচ্চতা, যাকে আমরা c দ্বারা চিহ্নিত করছি, এবং c এর মান কত? 3x। এবার বন্ধুরা, কর্ণ বলতে কি বোঝায়? কর্ণ বলতে বোঝায় যে কোনো একটা, ধরে নাও শীর্ষবিন্দু, ধরে নাও এই নিচের এই কৌণিক বিন্দুটা নিয়ে নিলাম। এবার এটা নিচে আছে, এবার ঠিক তার এর বিপরীতে উপরের কৌণিক বিন্দুটা, এই দুটো বিন্দু যদি আমরা যুক্ত করি না, যুক্ত করে যে রেখাটা পাচ্ছি, এটা কি বলা হয়? কর্ণ। এবং এর ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে দৈর্ঘ্যর স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার অর্থাৎ c স্কোয়ার, এটার রাশিটার বর্গমূল করলেই আমরা পেয়ে যাব কর্ণ, কর্ণের দৈর্ঘ্য। এবং সেই কর্ণের দৈর্ঘ্যটাই দিয়ে দিয়েছে 5√2। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম। এই সমীকরণে a b c এর মান 4x 3x আর 5x বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা কিছু পরিবর্তন করব, পরিবর্তন করেই দেখবে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের যেটা সূত্র, সেটা হচ্ছে এরকম। 2 সমগ্রতল মানে এখানে 6টা তল, তো 6টা তলের ক্ষেত্রফল, তাকে আমরা বলবো সমগ্রতল। 6টা তলের যে মোট ক্ষেত্রফল হবে সেটাই হচ্ছে সমগ্রতল। তাহলে তার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ab প্লাস প্রস্থ অর্থাৎ b ইন্টু c অর্থাৎ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তো এটা আমরা খুব সহজেই বার করব। তো দেখো, এবার এটা আমরা করছি। তাহলে সর্বপ্রথমে লিখে নেব, ধরি আয়তঘনের দৈর্ঘ্য অর্থাৎ a ইকুয়ালস টু 4x মিটার। হ্যাঁ, এখানে মিটার একক দেওয়া আছে, তো আমরা মিটার এককটাই ধরবো। প্রস্থ b অর্থাৎ 5x মিটার, উচ্চতা c অর্থাৎ 3x মিটার। এবার বন্ধুরা, আমরা লিখব প্রশ্নানুসারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাশিটার বর্গমূল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেটা দিয়ে দিয়েছে কত? 5√2। এইবার এখানে আমরা দুদিকটা এবার বর্গ করব। হ্যাঁ, দুদিকটা বর্গ করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গমূল। এবার এই রাশিটা যদি বর্গ করি, তাহলে এই দিকটাও বর্গ করতে হবে, ঠিক আছে, এখানে লিখে দেবো বর্গ করি। তো বন্ধুরা, এইবার যদি বর্গ করি, তাহলে এই বর্গমূলটা উঠে যাচ্ছে, তার কারণ আমরা জানি √2 এর স্কোয়ার কত হয়? 2 হয়, তাই তো? √2 এর স্কোয়ার 2 হয়। তাহলে সেই হিসাবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গমূল কত হবে, মানে স্কোয়ার কত হবে? তাহলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এদিকে কত হবে?
5√2 এর স্কোয়ার, এর অর্থ হচ্ছে 5√2 কে আমরা দুবার গুণ করবো। এবার গুণের সময় কি হয়, 5 আর 5 আগে গুণ করতে হবে 25, আবার √2 সাথে √2 গুণ করতে হবে, অর্থাৎ 2, √2 ইন্টু √2 মানে √2 এর স্কোয়ার, আর √2 এর স্কোয়ার মানে 2 হয়, তাহলে হলো কত, 50। বন্ধুরা এই সমীকরণটিকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এখন বন্ধুরা এখানে আমরা এ বি আর সি এই যে মানগুলো আমরা পেয়েছিলাম এখানে সেগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। আর এই সমীকরণটাকে আমরা কাজে লাগাবো, তাই এটাকে নাম্বার করে দিলাম, এটা আমরা পরে কাজে লাগাবো। এখন এ বি সি এর মানটা বসিয়ে দিই, তাহলে এর মান কত, এর মানটা হচ্ছে 4x, তাহলে 4x স্কোয়ার। বি এর মান কত 5x, তাহলে লিখবো 5x এর হোল স্কোয়ার। আর সি এর মান হচ্ছে 3x, তাহলে 3x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 50। এখান থেকে আমরা কত পাচ্ছি, 4x এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে 4 এরও স্কোয়ার হবে, x এরও স্কোয়ার হবে। 4 এর স্কোয়ার 16 হয়, আর x এর স্কোয়ার আমরা x স্কোয়ার লিখবো। একইভাবে 5 স্কোয়ার মানে 25 হয়, আর x স্কোয়ার, আর এখানে 9x স্কোয়ার ইকুয়ালস টু 50। তাহলে বন্ধুরা দেখো আমরা কি পাচ্ছি, 16টা x স্কোয়ার, 9টা x স্কোয়ার, 25টা x স্কোয়ার, 25টা x স্কোয়ারের সাথে আবার 25টা x স্কোয়ার যোগ করলে কত হবে, 50টা x স্কোয়ার ইকুয়ালস টু 50। মানে 50 50 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার যদি স্কোয়ারটা তুলি তাহলে আমরা এখানে কি লিখবো, 1 এর বর্গমূল হবে। এবার 1 এর বর্গমূল কত হয়, 1 হয়, সুতরাং আমরা পেয়ে গেলাম x ইকুয়ালস টু 1। এবার x যদি 1 হয় তাহলে দেখো আমরা খুব সহজেই দৈর্ঘ্যের মান পেয়ে যাচ্ছি 4 ইন্টু 1, প্রস্থের মান পাচ্ছি 5 ইন্টু 1 অর্থাৎ 5, এবং উচ্চতার মান পাচ্ছি 3 ইন্টু 1। এবার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি জানা হয়ে যায় তাহলে এই সূত্রে ফেলে দিলেই আমরা কি পেয়ে যাব, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখি, অতএব দৈর্ঘ্য অর্থাৎ a ইকুয়ালস টু 4x এত সেন্টিমিটার, মানে 4 ইন্টু 1 অর্থাৎ 4 সেন্টিমিটার। প্রস্থ অর্থাৎ b ইকুয়ালস টু 5x সেন্টিমিটার, তার মানে হয়ে গেল 5 ইন্টু 1 অর্থাৎ 5 সেন্টিমিটার। আর উচ্চতা অর্থাৎ c ইকুয়ালস টু 3x সেন্টিমিটার, তার মানে 3 ইন্টু 1 অর্থাৎ 3 সেন্টিমিটার। এবার আচ্ছা, এই সমীকরণটা আমাদের এখন আপাতত কাজে লাগবে না, তো তোমরা এটা নাম্বার নাও দিতে পারো, ঠিক আছে, কোনো কাজে লাগলো না। তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম, এবার আমরা ক্ষেত্রফল বার করব। এখন সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এত বর্গ একক। তার মানগুলো বসিয়ে দিই, তাহলে এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 5, প্লাস বি এর মান 5 ইন্টু সি এর মান 3, প্লাস সি এর মান 3 ইন্টু এর মান 4 এত বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার না মিটার এখানে দেখে নিই একটু, ও সরি মিটার হবে, হ্যাঁ আমি এখানে একটু ভুল করেছি, এখানে এটা মিটার হবে। বন্ধুরা সরি, আমি এক্সট্রিমলি সরি, এটা ঠিক করে নিও, এটা মিটার হবে, মিটার। তাহলে বর্গ মিটার। তাহলে এখানে কত হচ্ছে, 4 5 20, 3 5 15, 3 4 12 এত বর্গ মিটার। এরপরে আমরা এটাকে যোগ করে দিই, 20 আর 15 35, 35 আর 12 তাহলে 37 10 47, তাহলে 2 ইন্টু 47 এত বর্গ মিটার, অর্থাৎ 7 দুগুণে 14, হাতে 1 4 দুগুণে 8 9, 94 বর্গ মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক।